1857 সাল অবিভক্ত ভারতের ইতিহাসে এক স্মরণীয় বছর। শুধু সিপাহী বিদ্রোহের কারণেই নয়, বিশ্ববিদ্যার অঙ্গনে স্মরণীয় এই কারণে যে এই বছরেই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ভারতের ইতিহাসে আর এক বিশেষ স্মরণীয় বছর 1919। এবছরে যেমন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল প্রাণিবিদ্যা বিভাগ। বিভাগ জন্ম নেওয়ার পেছনে যারা মূল ভূমিকা নেন তারা হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং স্যার নীলরতন সরকার। ল্যান্সিলট স্যান্ডারসন তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন 1919-এ। স্যার নীলরতন সরকারও তখন ওই বছরে ভাইস চ্যান্সেলর হন দ্বিতীয়ার্ধে। আশুতোষের নির্দেশে দুর্গাদাস মুখোপাধ্যায় এমএসসি কোর্সের দ্বিতীয় বছরে ভর্তি হলেন এই বিভাগে এবং 1 বছরের মধ্যে 2 বছরের কোর্স সমাপ্ত করে তিনি পাশ করলেন। তিনি যুক্ত হলেন অধ্যাপনায়। যে বাড়িতে বসে আমরা কথা বলছি এই বাড়িটি হচ্ছে আমাদের জুলজি ডিপার্টমেন্টের জন্মভিটে। ঠিক এই বাড়িটি নয়, কারণ এই বাড়িটির 1964 সালে তৈরি হয়। এই বাড়িটির ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি যে 1914 সাল নাগাদ তারকনাথ পালিত, তিনি ভারতবর্ষের অন্যতম একজন সুসন্তান। ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে তার যোগাযোগ ছিল। তিনি ছিলেন বেসিক্যালি একজন দানবীর। তো সেই বাড়িটি ইনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন 1914 সালে। তো 1914 সালেই এখানে সায়েন্স কলেজ চালু হয় এবং 1917 সালে এখানে বায়োলজিক্যাল ল্যাবরেটরি তৈরি হয়। এই 35 নম্বর বালিগঞ্জ সার্কুলার রোড তারকনাথ পালিতের বাগান বাড়ি ছিল। অসাধারণ সুন্দর এই বাড়িটির সাথে কিন্তু জাতীয় বিপ্লবীদেরও একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ ছিল। তাদের বহু গোপন মিটিং এই বাড়ির পেছনে যে গভীর জঙ্গল, তখন বলা হতো বাগান, সেই বাগানের মধ্যে হতো। সুতরাং এই বাড়ির একটা নির্দিষ্ট ঐতিহাসিক মূল্য আমরা কখনো অস্বীকার করতে পারি না। প্রথম ছাত্রী হিসেবে 1935 সালে এই বিভাগে পড়তে এসেছিলেন সুধীরা দে। এমএসসি পাশ করেন 1937 সালে। ওই 1937 সালেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের কর্মযজ্ঞকে অভিনন্দিত করে নারী শক্তিকে সামিল করার জন্যেই যেন রবীন্দ্রনাথ লিখেছিলেন এই গান, শুভ কর্মপথে ধর নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবশ্য। তবে প্রথম থেকেই কিন্তু অবিভক্ত ভারতের প্রত্যন্ত প্রদেশ যেমন পেশোয়ার, বর্মা, দক্ষিণ ভারত থেকে ছাত্রছাত্রীরা আসতেন এখানে প্রাণিবিদ্যা অধ্যয়ন করে বিজ্ঞানের আলোয় বিশ্ব প্রকৃতিকে নতুন করে চেনার ও চেনানোর আশায়। শুধু ছাত্রছাত্রীরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্তের বরেণ্য অধ্যাপকেরা যুক্ত হয়েছেন এই বিভাগের সঙ্গে। সময়কে অতিক্রম করে বিবর্তনের মধ্যে দিয়ে বিকশিত হয়েছে বিভাগ, জন্ম দিয়েছে নতুন নতুন বিভাগের। আমাদের যে বোর্ড অফ স্টাডিজ, তাদের মধ্যে ছিলেন বিধানচন্দ্র রায়, কালাজ্বরের মহৌষধ আবিষ্কার করেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সুবোধচন্দ্র মহলানবিশ, এমনকি পিসি রায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীরা বারবার এই বিভাগের সাথে যোগাযোগ স্থাপন করেছেন। জেবিএস হলডেন নানাভাবে আমাদের এখানে সাইটোজেনেটিক্স গবেষণাকে সুসংহত করার জন্য প্রয়াস নেন। প্রায়শই ধুতি পাঞ্জাবি পরে আমাদের বিভাগে চলে আসতেন। তিনি পরবর্তীকালে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন এবং 1961 সালে বিখ্যাত প্রাণীবিদ আর্নস্ট মায়ার, থিওডোসিয়াস ডবঝানস্কি পঠন পাঠন এবং গবেষণার ক্ষেত্রে তারা দিক নির্দেশকের ভূমিকা পালন করেন। বিভাগের বিদ্যাচর্চার প্রধান সহায়ক বিভাগীয় লাইব্রেরিটি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাণিবিদ্যা বিভাগের গ্রন্থাগার এটি। এই গ্রন্থাগার 100 বছরের পুরনো গ্রন্থাগার। আমাদের এই গ্রন্থাগারে অনেক রকম ডকুমেন্টস রাখা আছে, কম বেশি 15,700, যার মধ্যে আছে বিভিন্ন রকম ওল্ড এবং রেয়ার ডকুমেন্টস
এবং বর্তমানে যে সমস্ত কারেন্ট পাবলিকেশনস এই জুলজি এবং লাইফ সায়েন্সের উপর ব্যবহার করা হচ্ছে সেই ডকুমেন্টস আমাদের এই গ্রন্থাগারে রাখা আছে। আমাদের ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে, আমাদের এই যে ওল্ড এবং রেয়ার পাবলিকেশন যেগুলো আমরা অ্যান্টিক কালেকশন হিসাবে রেখেছি সেগুলো আমরা ডিজিটাইজ ভার্সন তৈরি করব, যাতে আমরা ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় আমাদের এই যে ডিজিটাল কালেকশন, আমাদের যে অ্যান্টিক কালেকশন সেগুলো যাতে আমরা তুলে ধরতে পারি, সেরকম একটা পরিকল্পনা আমরা ইতিমধ্যেই নিয়ে রেখেছি। বিভাগীয় কৃতি অধ্যাপক ও ছাত্রছাত্রীরা সমৃদ্ধ করেছেন শুধু প্রাণীবিজ্ঞানের চর্চায় নয়, বিজ্ঞানের গবেষণায় ও আবিষ্কারে সমগ্র দেশ তথা পৃথিবীকে আলোকিত করেছেন তাঁরা। কয়েকজন পথিকৃৎ মাস্টারমশাই যারা নতুন স্পেশালাইজেশন তৈরি করেছিলেন, অশোক ঘোষের নাম করতে পারি, যিনি এন্ডোক্রিনোলজি নিয়ে একজন পথিকৃৎ মানুষ ছিলেন, অর্ধেন্দু শেখর মুখার্জি যিনি জেনেটিক্সটাকে শুরু থেকেই আমাদের ডিপার্টমেন্টে অনেক ডেভেলপ করেছিলেন, ছিলেন প্রফেসর এসপি রায়চৌধুরী যিনি প্রথম জেনেটিক্সকে ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। জুওলজিতে লার্ভাল সেফালাইজেশনের তত্ত্ব এই বাড়িতে জন্ম হয়। মেরুদণ্ডী প্রাণীর উপর যে উচ্চ মানের গবেষণা হিমাদ্রি কুমার মুখোপাধ্যায় করেন সেটি এইখানেই সংগঠিত হয়। এর অনেক পরে ড্রোসোফিলার ডোসেজ কম্পেনসেশন, তার উপরে আন্তর্জাতিক মানের গবেষণা করেন অধ্যাপক অর্ধেন্দু শেখর মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ চ্যাটার্জি, এনারা। এখান থেকে বেরিয়ে ডক্টর সত্যব্রত নন্দী যিনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বার্কলেতে ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ, এবং হিরালাল চৌধুরী ছিলেন ফিশারিজ বিশেষজ্ঞ। সারা পৃথিবীতে এদের নাম সর্বজন বিদিত। বিভিন্ন সময়ে গর্বিত করেছেন বিভাগীয় প্রধানেরাও। আমাদের এই বিভাগের প্রথম যিনি প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার নাম হচ্ছে সমরেন্দ্রনাথ মৌলিক। এর শিক্ষা এবং গবেষণা পুরোটাই বিদেশে, ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কেমব্রিজ ইউনিভার্সিটি। ইনি 1919 সাল নাগাদ আমাদের বিভাগে প্রথম বিভাগীয় হেড হিসেবে জয়েন করেন, এবং সেই বছরেই ফনা অফ ব্রিটিশ ইন্ডিয়া সিরিজে তার সুবিখ্যাত গ্রন্থ বেরোয় অন ক্রাইসোমেলিড বিটল। আর একজন উল্লেখযোগ্য বিভাগীয় প্রধান হলেন বসন্ত কুমার দাস। তিনিও খুব অল্প কয়েকদিন এই বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এবং তিনি এখানে জয়েন করার পর এই বিভাগে সক্রিয় গবেষণার যুগ শুরু হয়। আমাদের দেশে দুটি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ তার নিজের হাতে তৈরি। একটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ, আর আরেকটি হচ্ছে হায়দ্রাবাদের ওসমানিয়া ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞান বিভাগ। বর্তমানে কিভাবে কাজ করছে বিভাগ? ডিপার্টমেন্ট অফ জুওলজি 106 বছরে পা দিল আজকে 2022-এ। আমরা ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করি, ইমিউনোলজিতে কাজ হয়, ইকোলজিতে কাজ হয়, ইকোলজিতে কমপ্লেক্স ইকোসিস্টেম নিয়ে কাজ হয়, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়, যেখানে অবজারভেশনাল সায়েন্স যেটা ছিল সেখান থেকে হাই ম্যাথামেটিক্স চলে গেছে। বুলিয়ান অ্যালজেব্রাতে বিভিন্ন ইকোলজিক্যাল ডাইনামিক্স, এনার্জি ফ্লো, এগুলোকে বলা হয়। ন্যানো পার্টিকেল নিয়ে ড্রাগ ডিসকাভারির কাজ হয়, অ্যাজমা, ক্রনিক কিডনি ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, ক্যান্সার, এই ধরনের ডিজিজে ডিসকাভারি রিসার্চ হয়, পপুলেশন জেনেটিক্সের রিসার্চ হয়। এখনই আমাদের 82টা করে বাচ্চা এক একটা সেমেস্টারে, প্রায় 150 থেকে 170 মতো রিসার্চ স্কলার কাজ করে আমাদের সাথে এবং আমাদের বিভিন্ন সিস্টার ইনস্টিটিউটের সাথে, অ্যাফিলিয়েটেড কলেজের সাথে। আমাদের ডিপার্টমেন্টে এক্ষুনি যে ধরনের রিসার্চ হয় সেখানে ইন্টার্নশিপ করানো হয়, হ্যান্ডস অন ট্রেনিং করানো হয়, ইন্ডাস্ট্রির সাথে একটা যোগসাযোগ আছে, এবং যেই মাত্র এনইপি 2020 লাগু হতে চলেছে পরের বছরে, তখন হায়ার এডুকেশন ইজ গোয়িং টু সি আ সি চেঞ্জ। শুধুই কি গবেষণাগারের ভিতরের নিজেদের পছন্দ মতো গবেষণা হয় তা বোধহয় নয়, কারণ যখন পুরুলিয়া কিংবা মেদিনীপুরের ডেবরা থেকে ভয়ঙ্কর ট্যারেন্টুলা মাকড়সার ভয়ে ছুটে আসে আতঙ্কিত মানুষ, তখন সেই সময় এরকম আমাদের কাছে কিছু স্যাম্পেল, কিছু লাইভ স্যাম্পেল, কিছু ডেড স্যাম্পেল আসে। আমরা জিন লেভেলে এদের স্টাডি করি এবং তারপর তার সাথে বিভিন্ন ইনস্টিটিউটদের সাথে কোলাবোরেশন করা, যেমন তার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা জেনোমিক ডিএনএটার। তো এরকম আমাদের অনেক আউটসোর্সও এরকম অনেক স্যাম্পেল আমাদের কাছে চলে আসে। বায়োডাইভার্সিটি গ্যালারি, এটা টিচিং মিউজিয়াম হিসেবে শুরু হয়েছিল, কিন্তু এক্ষুনি আর্কাইভ হিসেবে এটা অমূল্য।
আমাদের স্টুডেন্টরা এখানে নানা রকম প্রিজার্ভেশনের কাজ করছে। ওরা 10% ফরম্যালিন মেশাচ্ছে জলের সাথে, মেথানল ব্যবহার করা হয়, এথানল ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের প্রিজার্ভেশনের জন্য। ইনফ্যাক্ট এখানে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম লন্ডন, তাদের ব্রিটিশ মিউজিয়াম, তাদের সাথে প্রচুর রেসিপ্রোকাল এক্সচেঞ্জেস আছে। ইনফ্যাক্ট থ্রু দ্য কলোনি ওরা আমাদের এখানে রাজত্ব করতো বলে এই ধরনের কমনওয়েলথের সমস্ত বায়োডাইভার্সিটি আমাদের এখানে সংরক্ষিত রয়েছে। এভরি পিস অফ স্পেসিমেন ইন দিস মিউজিয়াম ইজ অরিজিনাল। দেখুন how nicely they have been constructed. এই যে কাঠবিড়ালির মরফোলজি, তার সঙ্গে এক্স্যাক্ট অ্যালাইনমেন্টে তার বোন স্ট্রাকচার এবং তার স্কেলিটাল প্রত্যেকটা পার্ট আইডেন্টিফাই করতে পারবে। হ্যাপ্লোটাইপ দেখে দেখা গেছে যে এরা হচ্ছে গঙ্গারই ডলফিন, কিন্তু যখন এই মিউজিয়াম চালু হয়েছিল এটা অবিভক্ত ইন্ডিয়া ছিল, সুতরাং ইন্ডিয়ান ডলফিন বলতে কিন্তু ইন্ডাসের ডলফিন এবং গঙ্গার ডলফিন দুটোই বোঝাতো। এইটা হচ্ছে একটা ইউরোপিয়ান ট্রি ফ্রগ, অ্যালাইটেস অবস্টেট্রিকান। এইটা হচ্ছে একটা ছেলে ফ্রগ যে তার ব্রুডকে নিয়ে বসে আছে। এটা একটা প্যাটার্নাল কেয়ারের এক্সাম্পল। ওই হাতিটা মাইসোরের মহারাজ নাকি আমাদেরকে ডোনেট করেছিলেন। স্নেক ট্যাক্সিডার্মি ইজ ভেরি ভেরি স্পেশাল। এইটা স্টুডেন্টসরা থিম্যাটিক্যালি কিছু সেকশনস বানিয়েছে। এই সেকশনটা থিম্যাটিক্যালি সুন্দরবনের ওপরে, সুন্দরবনে যে ধরনের ফনা পাওয়া যায় রয়েছে। একটা ক্রোকোডাইল, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ব্র্যাকিশ ওয়াটারের দিকে থাকে ওরা। এইটা একটা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা ফিমেল রয়্যাল বেঙ্গল টাইগার। দাঁত দেখে বোঝা যাচ্ছে, সদন্ত দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রিডেটর। পরবর্তীকালে অ্যানাটমির একজন ভেটেরিনারিয়ান তিনি এসে এটাকে আইডেন্টিফাই করেন এবং তারপরে মলিকুলার বায়োলজি দিয়ে এটার XY দেখা যায়। কোন সময়ে, এটার স্টাডিটার নাম হচ্ছে ট্যাফোনমি, মৃত্যুর সময়ের পরের থেকে জানা। এই সেকশনটা টিচিং মডেল, মেইনলি কম্পারেটিভ অ্যানাটমি অফ ডিফারেন্ট অর্গানস। এই যে একটা অর্ডিনেট স্ট্রাকচার, এইটার মধ্যে বিভিন্ন স্টেজেস অফ পার্ল ফরমেশন বাই আ পার্ল অয়েস্টার, কি মেটিকুলাসলি এইটা বানানো ফর আ টিচিং মিউজিয়াম। আচ্ছা, এইখানে বিভিন্ন ধরনের বার্ডস, তাদের প্রত্যেকটা অ্যানাটমিক্যাল অ্যাসপেক্টস প্রিজার্ভ করে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। বিভিন্ন পাখির পা ফর দ্য স্টুডেন্টস টু ভিজুয়ালাইজ। কীটপতঙ্গ নিয়ে আশ্চর্য গবেষণায় মেতেছে এই বিভাগ। তার কার্যকরী ও ব্যবসায়িক সাফল্যও পেয়েছে তারা। এখানে আমরা মিলওয়ার্ম, একটা কোলিওপটেরান বিটল, তার লার্ভাটাকে আমরা একটা প্রোটিন সোর্স হিসাবে আমরা বিভিন্ন রকম অ্যানিম্যাল হাজবেন্ডারিতে বেসিক্যালি অ্যাকোয়ারিয়াম ফিশেস বা অন্যান্য পোলট্রিজ আর অন্যান্য ফিশারিজে আমরা এই মিলওয়ার্ম প্রোটিনটাকে ব্যবহার করতে পারি। আমাদের এখানে এখন মোটামুটি প্রায় 70,000 মতো মিলওয়ার্ম লার্ভা রয়েছে এবং যার মধ্যে প্রায় 1000 থেকে 1500 মতো অ্যাডাল্ট লার্ভা রয়েছে। সাধারণত এই অ্যাডাল্ট লার্ভাগুলো 5 থেকে 7 দিনের মধ্যে কপুলেশন করার পরে তারা ডিম পাড়ে এবং ডিম 2 থেকে 4 দিন বাদে বা 10 দিন বাদে এরা ফুটে লার্ভা তৈরি হয়। এই যে এই বড় সাইজগুলো হয়েছে, এই বড় সাইজগুলো হারভেস্ট করার পরে সেগুলোকে আমরা ড্রাই ফ্রিজিং আর আমরা 48 ঘন্টার মতো ওদেরকে আমরা 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে বা আরেকটু বেশি তাপমাত্রাতেও ওদেরকে যদি আমরা ড্রাই করি, মিলওয়ার্মগুলোকে আমরা ব্যবহার করতে পারি, প্যাকেটজাত করতে পারি এবং সেগুলো মার্কেটের জন্য একটা চেম্বার, বেসিক্যালি একটা রেফ্রিজারেটরের মতো। আমাদের রিয়েজেন্টস যেগুলো কাজে লাগে সেগুলো টেম্পারেচার আমরা মেনটেন করার জন্য এখানে সমস্ত রাখি। এর পাশেই আছে -80, -80তে আমরা আমাদের কাজের যে সমস্ত টিস্যু স্যাম্পল, বিশেষ করে ক্যান্সার পেশেন্ট, তাদের সার্জারির পরে আমরা সেই টিস্যু স্যাম্পল এখানে লেবেলিং করে আমরা এখানে রাখি। এই -80 টেম্পারেচারটা আমরা সবসময় মেনটেন করি এবং এটা ক্রায়ো প্রিজারভেশন বলে। এইভাবে রাখা হলে টিস্যুটা আমরা অনেক বছর পরে সেই টিস্যুটাকে একইভাবে কাজ করতে পারবো। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্টের কনফোকাল মাইক্রোস্কোপি রুম। এই কনফোকাল মাইক্রোস্কোপির মধ্যে দিয়ে আমরা টিস্যুর অ্যানোমালিজ, টিস্যু সেকশনগুলোকে বোঝার চেষ্টা করি। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা একই ছাদের তলায় আমরা অনেকগুলো যন্ত্রপাতি, যেগুলো আমাদের বিজ্ঞান গবেষণা, মেডিকেল গবেষণা, অন্যান্য গবেষণার জন্য লাগে, আমরা সেই সমস্ত যন্ত্রপাতি
কিনেছি, কিনে আমরা একই ছাদের তলায় সব যন্ত্রগুলো রাখা আছে এবং এইটার অ্যাক্সেস আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার, রিসার্চ স্কলার যারা গবেষণা করে, এমনকি যারা কলেজে থেকেও গবেষণা করতে চান বা অন্য ইউনিভার্সিটিতে গবেষণা করেন সবার জন্য খুলে দিয়েছি। আমরা আগে বলেছি যে আমাদের কাছে -80 আছে, আর এটা হচ্ছে -151, মানে আরও আলট্রা ফ্রিজিং যাকে বলে। মানে এখানে কোনো জিনিস টিস্যু স্যাম্পল, মূলত এখানে টিস্যু স্যাম্পল বা কেমিক্যাল যদি রেখে দিই আমরা কয়েকশো বছর পরেও আমরা একই অবস্থায় ফিরে পাবো। এখানে আমরা যে জলটা ফিল্টার করে পাই এর মেমব্রেনে যে 0.22 মাইক্রন, মানে এত সূক্ষ্ম যেখানে ভাইরাস ব্যাকটেরিয়াও আটকে যায়। সেই জন্য এইখান থেকে যে জলটা আমরা পাই সেটা একেবারে কন্টামিনেশন ফ্রি। সেই জলটা আমাদের অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের জন্য কাজে লাগে। এটাকে বলা হয় ক্রায়ো সেকশানিং। মানে বায়োপসির যেহেতু অনেকটা সময় লাগে, ততদিনে পেশেন্টের সার্জারি তো আর আটকে থাকবে না, বা সার্জারি করার জন্য পেশেন্টটাকে যখন ওপেন করা হলো তক্ষুনি রিপোর্টটা পাবো কোথায়? এই ক্রায়ো মেশিনে কিন্তু সেই রিপোর্টটা দেয়, ইনস্ট্যান্ট রিপোর্ট দেয়। শুধুই অধ্যয়ন বা গবেষণা নয়, মনকে সতেজ, সুন্দর ও সক্রিয় রাখতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে যথেষ্ট গুরুত্ব দেয় বিভাগ। এই বিভাগের পত্রিকার নাম স্পন্দন, আর প্রাণের স্পন্দনকে পুরাতনের থেকে নূতনে মিলিয়ে দিতে রয়েছে বিভাগের পুনর্মিলন উৎসব স্পন্দন। বছর প্রায় এখান থেকে আমি বেরিয়েছি। আমি সৌভাগ্যবান মনে করি নিজেকে যে আমার প্রফেশন, যে প্রফেশনে আমি যুক্ত হয়েছি ফরেস্ট সার্ভিস, তাতে আমি যা পড়াশোনা করেছি, জুলজি ব্যাকগ্রাউন্ড আমার ছিল, এমএসসি ইন জুলজি, তো সেটা অনেকটাই আমি আমার প্রফেশনের কাজে লাগাতে পারি আমার নলেজটাকে। তো সেই হিসাবে আর আজকে এই পুনর্মিলন উৎসবে আসতে পেরে পুরনো বন্ধুবান্ধব সবার সাথে দেখা হচ্ছে, এটা একটা অসাধারণ অনুভূতি। জুওলজি ডিপার্টমেন্ট আমাদের সেকেন্ড হোম ছিল। আমরা সকালবেলায় যখন আমরা পড়াশুনো করেছি তখন সকালবেলা খেয়ে দিয়ে আমরা 10টার মধ্যে এসে যেতাম, 8টার আগেই বেরোতে পারতাম না। আমি সাইটোজেনেটিক্স রিসার্চ ইউনিট, জেনেটিক্স ল্যাবে রিসার্চ করতাম। তো সেই বন্ধুদের দেখতে ইচ্ছে করে, কিন্তু দেখা হয় না এখন আর। খুব এনজয় করতাম। শুধুই কি পড়াশোনা, শুধুই কি গবেষণা? বিভাগ কি ভাবছে তার ছাত্রছাত্রী গবেষকদের ভবিষ্যৎ নিয়ে? আমাদের ডিপার্টমেন্টে ইকোসিস্টেম অ্যান্ড ইকোসিস্টেম ফাংশন অ্যান্ড ডাইনামিক্স, মলিকুলার বায়োলজি এবং ডিজিজ বায়োলজি, এই হচ্ছে আমাদের কাজের ক্ষেত্র। আমরা পরবর্তীকালে এই জায়গার থেকে আগে ছাত্ররা কি করবে, শুধুমাত্র স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল টিচিং বা সায়েন্টিস্ট পোস্ট নয়, তারা যাতে একটা এন্টারপ্রেনিউরিয়াল জায়গাতে যেতে পারে, তার জন্য আমরা ছোট ছোট বিভিন্ন ওয়ার্কশপ করছি, ইন্ডাস্ট্রির সাথে ইন্টারফেস করার জন্য ওয়ার্কশপ করছি। এবং সর্বোপরি যে পোর্শনটা আমরা জানি না, হাউ ডু আই টেক মাই ডিসকভারি ফার্দার, এই যে লাস্ট না জানা জায়গাটুকু আছে, এটাই আমাদের একটা মেন ফোকাস, যাতে ল্যাব স্কেলে যে ডিসকভারিটা হচ্ছে সেটাকে স্কেল আপ করা এবং ট্রান্সলেট করা, অর্থাৎ ইন এ ফর্মুলেশন যেটা ব্যবহারযোগ্য হবে, প্রসেস, নো হাউ অফ দ্য টেকনোলজি এবং প্রোডাক্ট যেটা ব্যবহার করা হবে, এই সার্ভিস এবং প্রোডাক্ট, মেটেরিয়াল প্রোডাক্ট তৈরির দিকে ডিপার্টমেন্ট এগোচ্ছে। মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে শিক্ষার আলো, গবেষণার দূতি। সে রথের সারথি হতে পারেন বিভাগীয় অধ্যাপকেরা। বিশ্বব্যাপী প্রাণী ও প্রাণকে জাগানোর লক্ষ্যে তাঁরা সমবেত কণ্ঠে যেন গাইছেন সেই গান, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান।